তানভি কান্নার বেগে হিচকি তুলে ফেলেছে। অধিরাজের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে, আমার জীবনের সবথেকে খুশি সংবাদ এইটা। এবার ভাবো আমি কতটুকু খুশি। এই খুশির পরিমাণ আমি করতে পারবো না। আই লাভ ইউ রাজ। অধিরাজ তানভীর মাথাটা তুলে কান্নার কারণে চোখে মুখের একদম বেহাল দশা। অধিরাজের চোয়া শক্ত হয়ে আসে, চোখ রাঙিয়ে বলে, কাছো কেন এইভাবে বেয়াদব? তানভীর ঠোঁট ফুলিয়ে বলে, নিজেকে আটকাতে পারিনি। ধমকাবেন আমাকে একদম। আগে কেন বলনি এই কথা? অধিরাজ শান্ত হয়ে আবারও তানভীর মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে বলে, আমি নিজেই জেনেছি কিছুক্ষণ আগে। বস বলেছে কালকে ভাই আর না করতে পারিনি। অনেক তো হলো, আর কত অপেক্ষা করবে? যদি আমার ধৈর্যের বাঁধ কোনোদিন ভেঙে যায়। তানভী হেসে বলে, এই জন্মে কোনো দিন ভাঙবে না। আজীবন অপেক্ষা করতে পারবো তোমার জন্য। ভালোবেসে যদি মহাকাব্য রচনা করা যায়, ধ্বংসের শেষ প্রান্তে যাওয়া যায়, মৃত্যুকে গ্রহণ করে নেওয়া যায়, তবে সামান্য অপেক্ষা করাটা কি বেশি কষ্টকর? তোমার জন্য তো আমিটাকেই দিয়ে দিয়েছি। অধিরাজ আগলে নেয় নিজের ভালোবাসাকে। এই মেয়েটা এমন এমন কথা বলে যে সে নিজে ঠিক থাকতে পারে না। ও ভেবে পায় না তার মতো একজন খুনি খারাপ লোকের জন্য এই মেয়েটা এত পাগল কেন। তাদেরকে তো কেউ ভালোবাসে না, তবে সে কেন এত কাছে চিনি নিল। তানভি বুকে মাথা রেখে বলে, ভালোবাসা জিনিসটা মারাত্মক অধিরাজ। যাকে ভালোবাসে তার জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করা যায়। আর যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে না, সে তো সত্যিকারের অর্থে ভালোই বাসে না। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু তার ব্যক্তিগত পুরুষের পাশে অন্য নারীকে সহ্য করতে পারে না। আমাদের মেহেরও পারেনি অধিরাজ। সেদিন মেহের এমনি এমনি বাইরে বের হয়নি। তার টার্গেট ছিল আত্মহত্যা। অধিরাজ থমকে যায়। আত্মহত্যা মানে? তানভীর গলা কেঁপে উঠছে। আজ সকালে আমি মেহেরের রুমে গিয়েছিলাম। টেবিলের ওপরে কয়েকটা চিঠি পাই। চিঠিতে লেখা ছিল সে মৃত্যুকে গ্রহণ করতে যাচ্ছে, যাতে তাকে শুধু মনে রাখে। কিন্তু তাকে মনে রাখলো না সেই পুরুষটা, যার জন্য এমন পথ বেছে নিতে গিয়েছিল। সে দিব্যি সংসার করছে, অথচ যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসলো সে মাটির নিচে একা অসহায়। শুধুমাত্র একটা চিঠি পড়ার ধৈর্য হয়েছে আমার। চিঠিটা ছিল তোমার বসকে নিয়ে। বোকা মেহের হয়তো কোনো দিন জানতেই পারবে না তার প্রেমিক পুরুষ তাকে মনে রাখেনি। স্বার্থপর। অধিরাজ নিঃশ্বাস টেনে বলে, বসকে নিয়ে কিছু বলবে না। তানভীর রাগ করে প্রচুর, তবু নিজেকে সামলে অধিরাজের বুক থেকে উঠে পড়ে। এই মুহূর্তে এই বুকে থাকতে বিরক্ত লাগবে তার। নিজের চুল ঠিক করে বলে, তোমার বসকে বাজে কথা বলিনি, শুধুমাত্র হেরে যাওয়া একপাক্ষিক ভালোবাসার করুণ পরিণতি বলছি। এতে যদি তোমার রাগ হয় তবে আমাকে মারতে পারো। তানভীর আগের চোটে কি বলছে নিজেও জানে না। অধিরাজ ঠোঁট ফেসালো নিজের। তানভীর হাত ধরতে গেলে তানভীর ছিটকে দূরে সরিয়ে দেয়। অধিরাজের কপাল কুঁচকে আসে জোর করে। তানভীর হাত চেপে ধরে বলে, একদম রাগ দেখাবে না আমাকে। সেই ক্ষমতা আমার আছে নাকি? তুমি আর তোমার বস তো একদম তুলসী পাতা। আমার বস আমার একমাত্র অভিভাবক তানভীর। অধিরাজ বেঁচে আছে নিক জেব্রানের দয়ায়, নয়তো আমার লাশ আজদিন মাটির নিচে মিশে থাকতো। তুমি জানো, একবার অনেক বড় আক্রমণ হয় আমাদের উপর। আমি আরিশ স্যার আর বস ছিলাম জাস্ট। একজনও দেহরক্ষী ছিল না সাথে। তার উপর আরিশ স্যারের বুকে অপারেশন করানো হয়েছিল কিছুদিন আগে, কারণ তাকে একজন ঘাতক ছুরিয়াঘাত করেছিল। কাঁচা ক্ষত দিয়ে রক্ত পড়ছিল। তারপরও যুদ্ধ করে যাচ্ছিলেন উনি। আর এইদিকে একাই সব সামলাচ্ছিলেন গ্যাংস্টার বস। হুট করেই কেউ আমার পিঠে ছুরি বসাতে চেয়েছিল, কিন্তু সেই ছুরিঘাতের সামনে এসে পড়েন বস। আমাকে বাঁচাতে উনি নিজের কথা ভাবেননি। ওই দিন ওনার অবস্থা এতটা শোচনীয় ছিল যে বাঁচানো মুশকিল হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল ওনাকে বাঁচানো সম্ভব নয়। খোলা আকাশের নিচে চিৎকার করে কেঁদেছিলাম আমি। আমার আঁকড়ে ধরার একমাত্র হাত আমার অভিভাবক আমার বসকে যাতে ফিরিয়ে দেয়। কি করিনি আমি বলো? আমি তো খ্রিস্টান, নিজের ঈশ্বরের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছি। বসকে যাতে ঠিক করে দেয় সেজন্য মসজিদে পর্যন্ত গিয়েছি, মন্দিরও বাদ রাখিনি। দিশেহারা পাগল হয়ে গিয়েছিলাম। আরিশ স্যারের অবস্থা খুব একটা ভালো ছিল না। সবকিছু অতিক্রম করে বস সেদিন বেঁচে ফিরেছিলেন। আমার জন্য উনি একবার নয় বহুবার আঘাতপ্রাপ্ত হয়েছেন। রাস্তা থেকে তুলে এনে আমাকে রাজপ্রাসাদের স্থান দিয়েছেন। আমি তো রাস্তার মানুষ ছিলাম। রাস্তার ছেলেদের মতোই সবাই ধিক্কার জানায়। বাবা মাকে কিছু জানা নেই। সেই সামান্য রাস্তার ছেলেকে নিজের গৃহে এনে প্রশিক্ষণ দিয়েছে। মাফিয়া সাম্রাজ্যের একটা অংশ করে নিজের সব থেকে বিশ্বস্ত লোক হিসেবে বেছে নিয়েছে। এক মুঠো ভাত খাওয়ার জন্য পাইনি। ক্ষুধার জন্য কতজনের কাছে হাত পেতেছি। উপায় না পেয়ে কত রকমের কষ্টের কাজ করেছি। কিন্তু সেই আমি আজ কোটি টাকার মালিক। আমাকে বছরের পর বছর আগলে রেখেছেন এই পাপিষ্ট পুরুষটা। সবার কাছে উনি জানোয়ার, টেররিস্ট, মনস্টার, একজন ঠান্ডা মাথার সাইকোপ্যাথ। কিন্তু আমার জন্য উনি আমার ছায়া।
তাই দুনিয়ার যে কাউকে নিয়ে তুমি খারাপ কথা বলো তানভি, তোমার কাছে অনুরোধ করছি আমার বসকে নিয়ে কোনো কিছু বলো না। সহ্য করতে পারবো না। অতীতের ভয়ঙ্কর পরিণতি ছাড়া কেউ খারাপ হয় না। তানভীর মাথা নিচু করে শুনে সব কথা, চোখে পানি টলমল করছে তার। অধিরাজের গালে হাঁস রেখে বলে, সরি, আর কোনো দিন বলবো না। খাবার সামনে নিয়ে এনি চুপচাপ বসে আছে। পাশে নাজলি তাকে খাওয়ানোর জন্য বসে আছে, কিন্তু এনির একদম খেতে ইচ্ছে করছে না। সে বারবার বলছে তার মাথা ঘোরাচ্ছে এবং এই খাবারগুলো তার কাছে অসহ্য লাগছে। নাজলি কোনো কথাই শুনছে না, জোর করে তাকে খাবার দিচ্ছে। উপায় না পেয়ে এনি খুব অসহায়ভাবে নাজলির দিকে তাকিয়ে আছে। নাজলি চোখ দিয়ে ইশারা করে। 10 মিনিটের মধ্যে শেষ কর। এনি নাজলির দিকে তাকিয়ে বলে। তুমি ওনার মতো ব্যবহার কেন করছো? নাজলি এনির দিকে তাকিয়ে সে উঁচিয়ে ফ্রিকুচকে তাকায়। তোর ওনার মতো ব্যবহার করতে হবে না আমাকে। এসব খারাপ লোকের ব্যবহার ধারণ করতে চাই না, কিন্তু তার আগে তুই আগে খাবার ফিনিশ কর। খেতে পারছি না আপা, সত্যি বলছি, আমি বিশ্বাস করো আমার কথা। কিন্তু সারাদিন ধরে তো কিছু খাসনি। এনি মুখ গোমরা করে বলে। জানি না কেন খেতে পারছি না। খাবার দেখলে কেমন গা গোলাচ্ছে, কেমন অসহ্য লাগছে সবকিছু। মাথা ঘুরেছে? হ্যাঁ। কবে থেকে এমন হচ্ছে? এনি ঠোঁট ভেজায় নিজের মনও হেসে বলে। কবে থেকে হচ্ছে সেটা ঠিকভাবে বলতে পারবো না আমি তোমায়, কারণ এমন গা গোলানো, মাথা ব্যথা বহুবার হয়েছে। কষ্ট আর যন্ত্রণা আমার শরীরে সয়ে গিয়েছে। চিন্তা করো না তো এসব নিয়ে। নাজের কান্না পাচ্ছে। এনির মুখের দিকে তাকে কতটা বিষণ্ণ করে দিয়েছে তার বোনচাকে। তার সব রাগ গিয়ে পড়ল নিকের উপর। দাঁত কটমট করে শক্ত গলায় বলে। নিক নামক খবিশ লোকের জন্য তোকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। ক্ষমতা থাকলে ওকে আমি গর্তে ঢুকিয়ে রাখতাম। এনি বোনের রাগ দেখে হালকা হাসে। ওনার অর্ধেক জীবন গর্তের মধ্যেই কেটেছে, নতুন করে আর কি গর্ত ঢোকাবে? মুখ ফুটে বলে। তুমি আমাকে সাহায্য করতে পারো না, তাই না আপা? নাজলি এনির দিকে তাকায় বিরক্ত নিয়ে বলে। এই লোককে দেখলে শরীরে জ্বালা ধরে আমার। যে আমার বোনকে এত অত্যাচার কষ্ট দিয়েছে তাকে সহ্য করবো কিভাবে? বেয়াদব একটা। এনি হেসে বলে। ইতিহাসের সব থেকে সুন্দর সতীনের জুটি হচ্ছে তুমি আর উনি। একজন আরেকজনকে কিছুতেই ছাড় দাও না, আর সামনাসামনি হলে তো যেন ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। নাজলি চোখ ছোট ছোট করে তাকায়, রাগ দেখিয়ে বলে। মজা নিচ্ছিস আমার সাথে? দেখিস নি কিভাবে নির্লজ্জের মতো কথা বলে। নিজের প্রাইভেট মুহূর্তের কথা কেউ বলে? অসভ্য একটা। এনি নিজেও থতমত খেয়ে যায়। মেহের যেদিন মারা গিয়েছিল তখনই দুই ঘূর্ণিঝড় মুখোমুখি হয়েছিল। সেদিন নিকের বলা কথাগুলো এখনো তার মনে আছে। আসলেই প্রচণ্ড ছোচ কাঁচা লোক। এনি কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না। নাজলি কপাল কুঁচকে বলে। তোমার আর আরিশ ভাইয়ের কি খবর বলো তো? তোমাদের মধ্যে কিছু কিছু হয়েছে? কিছু মিছু মানে? এনি গলা কেসে দুষ্ট হাসি দিয়ে বলে। রোমান্টিক কিছু আপা, আই মিন ক্রিকেট ম্যাচ আর কি। নাজলি এনির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, কথাটা বোঝার চেষ্টা করে। যখন বুঝতে পারে তখন সাথে সাথে ছিঁচি ওঠে। নির্লজ্জের সাথে থেকে নিজেও নির্লজ্জ হয়ে গিয়েছিস। এনি কিসব প্রশ্ন করিস আমাকে? এনি ফোঁতা মুখে বলে। এত নিরামিষ কেন তুমি? একটু শেয়ার করে কি হয়? আমরাই তো, বলো না আপা, বলো না প্লিজ। নাজলি আবারও শান্ত হয়ে বসে যায়, ঠোঁট ভিজিয়ে বলে। হয়নি কিছু, পর মুহূর্তে রাগ ফুটিয়ে বলে। আর এমন হবেও না কিছু। এটা হচ্ছে আরেক নির্লজ্জ প্রজাতি। অবশ্য একই দিলে তাই মিল থাকবে স্বাভাবিক। এনির পেট ফেটে হাসি পাচ্ছে। এনি এখনো একটুও বদলায়নি, সেই রাগ আর উন্মাদনা একটুও কমেনি। এবার সংসার করবে কি কি করে এতটা উগ্রতা নিয়ে? হালকা হেসে বলে। তুমি আরিশ ভাইয়াকে অনেক ভালোবাসো, তাই না আপা? নাজলি রাগ ছিটকে বলে। এমন ক্যাবলাকে ভালোবাসতে যাব কোন কষ্টে? এনি চোখ দিয়ে ইশারা করে বলে। আসলেই ক্যাবলা, কিন্তু গলা আর ঠোঁটের দাগ তো অন্য কিছু বলছে। সে যাই হোক, বদ্ধ রূপে অনেক কিছুই হবে, কিন্তু তুমি ক্যাবলা বলতে পারলে। আরিশ ভাইয়া কত সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট। যেমন ছেলেকে তুমি সব সময় চাইতে ঠিক তেমন। অনেক তো আড়ালে ভালোবাসলে, এবার সময় থাকতে ভাব জমিয়ে নাও। ভালোবাসার খেলায় পিছিয়ে গেলে বাজেভাবে হেরে যাবে। নাজলি চোখ রাঙিয়ে বলে। তোকে কে বললো আমি ভালোবাসি? তোমার চোখের লাজুকতা আপা, তোমার চোখের উন্মাদনা। মানুষ তখনই তার দেয়া চিহ্ন আর নাম শুনে লজ্জা পায় যখন সে তাকে ভালোবাসে। ভালো না বাসলে তো ঘৃণার রাগ আসে, লজ্জার উন্মাদনা নয়। নাজলি বিষণ্ণ মনে হাসে। এনির দিকে শান্ত তাকিয়ে বলে। সব ভালোবাসা পূর্ণতা পায় না বোন।
কিছু ভালোবাসা দূর থেকে সুন্দর। পূর্ণতার জিনিস পূর্ণতা কেন পাবে না আপা? বরং অপূর্ণতা রাখা অন্যায়। নাজরির ভেতরে ছটফট আরম্ভ হয়। এই জিনিসটা সে নিতে পারে না, ভালোবাসা সে প্রকাশ করতে চায় না। এমন হৃদয়হীন লোকের কাছে টেনে কি লাভ? দিন শেষে এইভাবে ছন্নছাড়া জীবন পার করতে হবে। এরা মরিচিকা, এদেরকে স্পর্শ করতে নেই। এনি কিছু বলতে চাবে, তার আগে নাজরির থামিয়ে দেয়, বসা থেকে উঠে দিয়ে আদেশ দিয়ে বলে, কষ্ট হলেও খাবারটা জোর করে খেয়ে নে। এভাবে খালি পেটে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বি। হয়তো দুর্বলতা থেকে এমন বোধ করছিস। কথার পর নাজরি আর এক মুহূর্ত দাঁড়ালো না। বিয়ের ঘটনাটা একদম এড়িয়ে যায়। ঠান্ডা বাতাস নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন তার। এই মুহূর্তে দম বন্ধ হয়ে আসছে। সে কোনোদিনও আগবাড়ি ভালোবাসা স্বীকার করবেই না। যদি কোনোদিন ওই লোক তাকে ভালোবাসি বলে আগলে না, তবেই সে নিজের ভালোবাসা উৎসর্গ করবে, তার আগে নয়। নিশতি এক গভীর রাত, প্রকার রজনীর নিঃশিষ্ট অন্ধকারে চির চরাচর নিমজ্জিত। চতুর্দিকে এক অশুভ ও স্থবির নীরবতা বিরাজমান। প্রকৃতির এই নিস্তব্ধ শব্দহীনতা যেন কোনো আসন্ন বিপদের সংকেত বহন করছে, যার পরশে শরীরের লোমকূপ শিহরিত হয়ে উঠছে। এই জনমানব নিস্তব্ধতায় প্রতিটি ক্ষণ এক অজানা আতঙ্কে পরিপূর্ণ। নিঃশব্দের এই গভীর সুগভীর চাদর ভেদ করে কেবল নিজের স্পন্দনের শব্দই গড়ে প্রতিধ্বনি হচ্ছে, যেন কোনো এক অদৃশ্য ছায়া নিঃশব্দে ওত পেতেছে এক অসহ্য ও গা ছমছমে পরিবেশের মায়া চালে। আবদ্ধ হয়ে সমগ্র প্রকৃতি এক রহস্যময় বিভীষিকায় পর্যবসিত হয়েছে। নির্জন রাতে ছাঞ্চা বাতাস প্রবাহিত হচ্ছে, সেই মনোমুগ্ধকর পরিবেশে চলছে কালো ব্যবসা চক্র। চারিপাশে তখন নিঝুম রাত, এক অদ্ভুত নিস্তব্ধতায় চারিদিক থমথম করছে। ঠিক সেই নির্জনতার মাঝখানে রানওয়েতে দাঁড়িয়ে আছে একটি কালো রঙের প্রাইভেট জেট। রাতের আবছা আলোয় বিমানের ধাতব শরীর থেকে এক ধরনের ঠান্ডা আভা ঠিকরে বের হচ্ছে, স্পন্দন ও নিঃশব্দ। এই যানটি অন্ধকারের বুককে কোনো এক রহস্যর যাত্রা অপেক্ষা করছে। চারিদিকে গা ছমছমে পরিবেশে সেই নিস্তব্ধ রানওয়ে বুক চিরে একটি কালো লিমুজিন এসে থামলো প্রাইভেট জেটের ঠিক সামনে। গাড়ির দরজা খোলার শব্দটিও এই শুনশান রাতে বজ্রপাতের মধ্যে শোনাচ্ছে। ভারী বুটের মচমচে শব্দ তুলে গাড়ি থেকে বেরিয়ে এলেন সেই ব্যক্তি, যার নামের দাপচে আন্ডারওয়ার্ল্ডের পাকা পাকা মানুষও থরথর করে কাঁপে। পরে তার দামি কালো ওভারকট আর চোখে হিমশীত শূন্যতা। তার প্রতিটি পদক্ষেপ এক অঘোষিত আধিপত্য। তিনি যখন জেটের সিঁড়ি থেকে নেমে এসে দাঁড়ালেন, তখন কাজ করতে থাকা লোকগুলোর হাতের গতি মুহূর্তেই শ্লথ হয়ে যায়। চারিদিকে বাতাস হঠাৎ ভারী হয়ে উঠছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে সবার। মাফিয়া বস তার হাতের দামি চুরুকটিতে একটি শেষ টানতে ধোঁয়া ছাড়লেন। সেই ধোঁয়া রাতের কুয়াশার সঙ্গে মিশে যায়। এক প্রখর দৃষ্টিতে কার্গো হোল্ডের দিকে তাকায়, তারপর অত্যন্ত নিচু অথচ গম্ভীর প্রশ্ন করে, কাজ কত দূর? একজন এগিয়ে এসে বলে। নিক সম্মতি দিয়ে দাঁড়িয়ে থাকলেন, তার দৃষ্টি তখন রানওয়ের শেষ সীমানার অন্ধকারের দিকে। বিমানের কার্গো হোল্ডারের খোলা দরজা দিয়ে নিঃশব্দে ভেতরে তোলা হচ্ছে মাফিয়া সাম্রাজ্যের সব অবৈধ সম্পদ। শক্তিশালী কাঠের বক্সে সযত্নে সাজানো রয়েছে অত্যাধুনিক সব মরণাস্ত্র, বিচ্ছিন্ন অবস্থায় থাকা স্নাইপার রাইফেল আর সাইলেন্সার লাগানো হ্যান্ডগান। একটি বিশেষ লকারের বক্সে স্তরে স্তরে রাখা হয়েছে ভ্যাকুয়াম প্যাক করা কয়েক বিলিয়ন ইউরো এবং জালপঞ্চ। গোপন একটি ধাতব ব্রিফকেসের ভেতরে লুকোনো রয়েছে প্রচুর রক্ত মাখা হীরা, যা আজ রাতে ইতালির আন্ডারওয়ার্ল্ডের হাত বদল হওয়ার কথা। এছাড়া ভারী কার্গোর আড়ালে রয়েছে উচ্চ মূল্যে নিষিদ্ধ সিনথেটিক ট্রাক আর কিছু গোপন হার্ড ড্রাইভ, যাতে লুকোনো আছে আন্তর্জাতিক রাজনীতির অনেক নোংরা নথিপত্র। প্রতিটি বক্সে তোলার সময় মাফিয়াদের সশস্ত্র প্রহরীদের সতর্ক দৃষ্টি এদিক ওদিক ঘুরে যাচ্ছে। নিস্তব্ধ এই রজনী নিস্তব্ধতা ভঙ্গ করে কেবল ভারী বুটের শব্দ আর যান্ত্রিক ঘরঘরানি প্রতিধ্বনিত হচ্ছে। এই বিমানটি ডানা মিললেই শুরু হবে এক নতুন ধ্বংসাত্মক অধ্যায়। কারোর পদ শব্দে নিক পেছনে ফিরে তাকায় আরিশ, আর অধিরাজকে এই দিকে আসতে দেখে কপাল কুঁচকে ফেলে, চোয়াল শক্ত করে বলে,
শালা মাদারফাকার, এখানে এসেছিস কেন তোরা? নিকের রাগের তোয়াক্কা করলই না আরিশ। সামনে এগিয়ে এসে নিকের কপালে হাত ছোঁয়, অবাক হয়ে বলে। আজ তোর কি হয়েছে নিক? নিক রাগ দেখিয়ে বলে। মানে? আরিশ ইনোসেন্ট মুখ করে বলে। বউকে দেখার টান পড়লে যে ছেলে কোটি টাকার ডিল রেখে চলে যেতে পারে, সে আজ এখানে কি করছে? মেয়েটা তোকে ফোন করে ডাকলো অথচ তুই গেলি না। অনুভব করতে কষ্ট হচ্ছে। এটা তুই তো? নিক তোতে তৎ পিষে বলে। স্টপ ইউর ফাকিং ড্রামা। ইচ্ছা হয়নি তাই যায়নি। তোর এখানে কি করছিস? কাজের এদিক সেদিক হলে তোদের দুইটাকে আমি খুন করব। এমনভাবে রিয়াক্ট করছিস যেন অধিরাজের বিয়ের সাজ হচ্ছে না, তোর বিয়ের জন্য সাজানো হচ্ছে। মুখে ফুটে নিকের দিকে তাকিয়ে বলে। যাচ্ছি, বাট এদিকের কি খবর? নিক গম্ভীরতা টেনে বলে। হয়ে এসেছে সবটা, সাজানো বাকি হয়তো। আরিশ আর অধীরা সেদিকে তাকিয়ে চলে যায়। নিকের অসময় হাসি দিয়ে সিগারেটটা ফেলে দেয়, নিজের ছোচে বৃদ্ধা আঙুল দিয়ে মুছে বাঁকা হাসে। অপেক্ষা করলে দূরত্ব বুঝতে পারবে বেবি গার্ল। আমি চাই ছটফট করো আমার জন্য, আমাকে দেখার জন্য অস্থির হয়ে ওঠো। নিকের ভাবনার মধ্যে একজন গার্ড বলে। নিক সেদিকে তাকিয়ে গম্ভীর অথচ ছাসালো গলায় বলল। চেক এভরিথিং এগেইন এন্ড লেট ইট গো। কথাটা বলে নিক জেটের কাছে যায়। জেটের পেছন দিক থেকেই এক ভয়ানক আওয়াজ সবকিছু গর্জে ওঠে। মুহূর্তের মধ্যেই সেই শান্ত ও হিমশীতল নিস্তব্ধতা ধূলিসাৎ হয়ে এক নীরবীয় তাণ্ডবে পরিণত হয়। জেটের সামনে যখন বোমটি আঘাত হানে তখন আগুনের মতন বিশাল লেলিহান শিখা অন্ধকারে বুক চিরে আকাশের দিকে তাপিত হয়। আগুনের সেই রক্তাভ আবার রানওয়ের প্রতিটি ধূলিকণাকে এক বিভৎস রূপ দান করেছে। চারিদিকে শুধু জ্বলন্ত ধাতব চক্র আর ছিঁড়ে যাওয়া যান্ত্রিক অংশের আর্তনাদ। বাতাসে এখন বারুদের গন্ধ, কটু আর পোড়া চামড়ার এক অসহ্য প্রাণ মিশে আছে। জেটের সেই আভিজাত্যপূর্ণ মস্তক এখন এক কঙ্কালসার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুনের শিকার নাচনে অনেকের ছায়া রানওয়েতে উপরে দীর্ঘ হয়ে দুলছে। মনে হচ্ছে কোনো এক অশুভ প্রেতাত্মা বিদ্রুপ করছে এই পতন দেখে। দূর থেকে নিক্ষিপ্ত সেই আগ্নেয়গিরির দিকে তাকিয়ে কে অট্টহাসিতে ফেটে পড়ে। দোয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছে রাতের আকাশে, যার আড়ালে ঘাতক হয়তো এখন ওত পেতে আছে। কিছুক্ষণ আগে নিস্তব্ধতা এখন গাছ ছমছমে হয়ে উঠেছে। চারিপাশে পরিবেশ হয়ে উঠেছে এক রক্তাক্ত বিভীষিকা। ধ্বংসস্তূপের মধ্যে থেকে ফোঁটা ফোঁটা করে পড়ছে বিমানের জ্বালানি। কিছু অংশ আগুনের সংস্পর্শে এসে ছোট ছোট বিস্ফোরণ ঘটিয়ে মৃত্যুকে আরও নিশ্চিত করছে। বোমাটি এত বেশি মারাত্মক ছিল না, তাই হামলাটা বেশি দূর অবধি যায়নি। সামনের সব কিছু একদম ঝাঁঝরা হয়ে গিয়েছে। চারিপাশে ছড়িয়ে পড়ে সেই আতঙ্ক। আরিশ আর অধিরাজ এতটা দূর অবধি যায়নি, তাদের ফোন বেজে আসছে। The underworld monster, the most heartless terrorist, is burning in flames. Its flames, the fire tore apart the hands that tried to hold on. If you want, go and look for what little and remains. মেসেজটা দেখা মাত্র আরিশের হাত থেকে ফোনটা প্রায় খসে পড়ার উপক্রম হয়। কিছুক্ষণ আগের বিকট শব্দ তবে এটা ছিল? চোখের কোণে ফুট করে পানি চিকচিক করে ওঠে। এই পানিটুকু ছিল আগুনের লেলিহান শিখার যে তপ্ত। মেসেজের ওই পুড়ে ছাই হওয়ার কথাটি তার কলিজার তীরের মতন বিচ্ছে। বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় মোচড় দিয়ে ওঠে। এক ধরনের ছটফটানি তাকে গ্রাস করে মূর্তি। আরিশ অথচ চেঁচিয়ে ওঠে। গাড়ি ঘুরিয়ে জেটের কাছে চল অধিরাজ। অধিরাজ এই অধৈর্য আরিশকে কখনো দেখেনি। কি এমন দেখেছে ফোনের মধ্যে? অধিরাজ নিজেই উত্তেজিত হয়ে ওঠে। কি হয়েছে স্যার? আরিশ কোনো উত্তরই করলো না। অধীরাজ দ্রুত গতিতে গাড়ি ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যে গাড়িটি এসে থেমে যায় গন্তব্যে। আরিশের চোখ ঝাপসা হয়ে আসে। তার ঠোঁট দুটি কাঁপছিল অসম্ভবভাবে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আরিশ পাগলের মতো রানওয়ে সেই জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে দৌড়ে যায়। অধীরাজ সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। তার মনে হতে লাগলো এই আগুনের প্রতিটি শিখা যেন তার নিজের শরীরকে পুড়িয়ে দিচ্ছে। আর সে আগুনের সামনে গিয়েই ধপ করে বসে পড়ে। নিক বলে হাজারটা আবার ডাক দেয়। কত বিপদেই তো তারা একসাথে লড়াই করেছে, তাহলে আজ কেন এই ধ্বংসের সাথে লড়াই করতে পারিনি? হারিসের আত্মবিশ্বাস নিকের কিচ্ছু হয়নি, কিন্তু মন যে কত সান্ত্বনা দিচ্ছে। বাস্তবতা চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আরিশ আকাশের দিকে তাকিয়ে এক বিকট চিৎকার দিয়ে বলে হচ্ছে,
আল্লাহ পানি দাও, আমার ভাইয়ের দেহ ছাই হয়ে যাচ্ছে। আমার ছোট থেকে বড় হওয়ার সঙ্গী, আমার একমাত্র ছায়াকে আমার আগে ছিনে নিও না। ব্রেকিং নিউজ, আফ্রিকা জুড়ে আলোড়ন। আফ্রিকার প্রায় প্রতি সংবাদ মাধ্যম এখন একটাই শিরোনাম, মধ্যরাতে শত্রুপক্ষ থেকে ছুটে আসা এক ভয়ঙ্কর বোমা হামলায় নিহত হয়েছেন দেশের সবচেয়ে ক্ষমতাধর গ্যাংস্টার বস। প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে ঘটনার সময় তিনি তার নিজস্ব জেট বিমানের কাছাকাছি অবস্থান করছিলেন। চারপাশে ছিল কড়া নিরাপত্তা, বহু সংখ্যক সশস্ত্র গার্ড সর্বদাই পাহারায় নিয়োজিত ছিল। তবুও প্রশ্ন উঠছে, এত শক্ত নিরাপত্তার বলয় ভেদ করে হামলাকারীরা কিভাবে বোমা নিক্ষেপ করতে সক্ষম হলো? তদন্তকারীদের কাছেও বিষয়টি এখনও রহস্যে ঘেরা। নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তর অক্ষত থাকার কথা থাকলেও বাস্তবে তার কার্যকর হলো না কেন? প্রশ্ন এখন সবার মুখে মুখে। একাধিক সূত্রের দাবি, এই হামলার পেছনে থাকতে পারে ভেতরের বিশ্বাসঘাতকতা। ধারণা করা হচ্ছে গার্ডদের মধ্যে থেকেই কেউ শত্রুপক্ষকে সহযোগিতা করেছে। সেই সহযোগিতার সুযোগ নিয়ে হামলাকারীরা নিখুঁতভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে। বিস্ফোরণের তীব্রতার ঘটনাস্থলে থাকা গ্যাংস্টার বস সহ প্রায় 40 জন গার্ড নিহত হন। ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে পরিচয় শনাক্ত করার কঠিন হয়ে পড়ে। দূরে ছিটকে পড়া মাংসপিণ্ড পাওয়া গিয়েছে, কিন্তু এসব কার তা চিহ্নিত করা মুশকিল। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। ফরেনসিক দল আলামত সংগ্রহে ব্যস্ত। তবে এখন পর্যন্ত নিশ্চিত কোনো পরিচয় বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এই ঘটনার পর পুরো দেশ যেন নিঃশব্দ হয়ে গেছে। রাজপথ, বন্দর, এমনকি বাণিজ্যিক এলাকাগুলোতেও এক ধরনের অদৃশ্য আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের চোখে মুখে প্রশ্ন, এত বড় শক্তির পতন কি নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে, নাকি একটি অপরাধ জগতের ভেতরে আরেকটি রক্তক্ষয়ী অধ্যায়ের সমাপ্তি? তদন্ত চলমান, দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। নিউজটির শব্দমালা কানে পৌঁছাতে বলিষ্ঠ দেহী পুরুষটির মুহূর্তের জন্য স্থবির হয়ে যায়। প্রশস্ত কাঁধের উপর ভারী নীরবতা নেমে আসে। চোখের গভীরে জমে ওঠে ক্ষণিকের বিষণ্ণতার ছায়া। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো অতীতের কোনো অস্পষ্ট স্মৃতি তার চেতনাকে আচ্ছন্ন করে ধরেছে। শ্বাস প্রশ্বাস পর্যন্ত যেন নিয়ন্ত্রিত হয়ে পড়ে, কিন্তু সেই স্তব্ধতা দীর্ঘস্থায়ী হলোই না। হঠাৎই কোনো অদৃশ্য চিন্তার স্ফুলিঙ্গ তার স্মৃতির পটে জ্বলে উঠতেই ছোটের কোণে জন্ম নেয় এক বক্র ও অর্থবহ হাসি। যেন এই হাসির আড়ে লুকিয়ে আছে অগণিত অপ্রকাশিত রহস্য ও অদম্য আত্মবিশ্বাস। লোকটা চোয়াল শক্ত হয়ে ওঠে। চোখের পাতায় জমে থাকা বিষণ্ণতা ধীরে ধীরে সরে গিয়ে জায়গা করে দেয় শীতল দৃঢ়তায়। তীক্ষ্ণ দৃষ্টি তখনও স্ক্রিনে স্থির, এক পলকও বিচ্যুত নয়। সংবাদ পাঠকের কণ্ঠ ভেসে আসছে দূর থেকে, অথচ তার মন এখন অনেক গভীরে ঘটনার পরত পরত বিশ্লেষণে ব্যস্ত। আলো ছায়ার ভেতরে দাঁড়িয়ে থাকা সেই পুরুষটির অবয়বে স্পষ্ট হয়ে উঠল এক নিঃশব্দ ঘোষণা। তোর জন্য মায়া হচ্ছে নিক। যত হোক একসময় বন্ধু ছিলি আমার, কিন্তু তুই আমার জীবনের সব আলো সুখ কেড়ে নিয়েছিস। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমার পাখিটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস। আমার দুর্বল জায়গাকে নিজের ক্ষমতা বানিয়েছিস। ভয় দেখেছিস এনিকে চাইলে ওর সামনে আমার অতীত খুলে দেবে। আমি তার চোখে ঘৃণা দেখতে চাইনি। দিনের পর দিন বুকে কষ্ট নিয়ে রাত পার করছে। খোলা আকাশের নিচে চিৎকার করে কেঁদেছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলেছি, সে কেন আমার হলো না? যার জন্য সব ছাড়লাম, সে কেন আমায় ছাড়লো? কেন ছিনিয়ে নেওয়া হলো আমার ভালোবাসাকে? এত কষ্ট কেন দেয়া হচ্ছে আমাকে? সৃষ্টিকর্তা মনে হয় এতদিনে আমার আর্তনাদ, আমার চিৎকার শুনেছে, কিন্তু তোকে একদম পৃথিবী থেকে বিদায় করে দিবে জানা ছিল না। আমি আমার ভালোবাসাকে আবারও নিজের বুকে নিয়ে আসব, কিন্তু দেখ, আটকানোর মতো কেউ থাকবে না। এইবার আর অপেক্ষা করব না, সোজা কবুল বলে নিজের রানী করে ঘরে তুলব। গ্যাংস্টার বস তবে অবশেষে হেরে গেল। নাপিত বাঁকা হেসে নিউজ বন্ধই করে দেয়। আজ কত দিন পর সে হেসেছে তার জানা নেই। তার জীবনের প্রতি সেকেন্ড হাহাকার লেগে গিয়েছিল। তার ভালোবাসা, তার পাখিকে নিজের করে নেওয়ার সময় হয়ে গিয়েছে। রাত যখন গভীর হয়েছিল তখন চারিপাশে অনেকটাই ছড়িয়ে গিয়েছিল। জেটের ভেতরে ছিল সব মরণাস্ত্র, ফলে আগুনে আরও দাউ দাউ করেই জ্বলে উঠে চারিদিকে ছড়িয়ে পড়ে। আরিশের কোনো দিকে খেয়ালই ছিল না। দুনিয়া পুড়ে ছাই হয়ে যাক, তার মস্তিষ্কে ঘুরছিল নিক কোথায়। নিক কি পুড়ে গিয়েছে? যার ছায়াতলে সে বড় হয়েছে, যার হাত
ছিল তার নির্ভরতা, তার পুড়ে যাওয়ার শরীরে ছাই সে কিভাবে দেখবে। পাষণ্ড পিশাচ বুকে সেদিন চিৎকার করে কেঁদেছিল, কেঁদে উঠেছিল চুপ চুপ ধরে, যে চোখ দিয়ে অশ্রু ঝরেনি। পরপর বোন আর ভাই রূপী বন্ধুকে হারিয়ে আরিশ দিশেহারা, নিজেকে টিকিয়ে রাখার মতো শক্তি ছিল না তার কাছে। আগুনের লেলিহান শিখার সামনেই জ্ঞান হারিয়ে জমিনে পড়ে যায়। অধীরাজ দৌড়ে গিয়ে শক্ত ও ভারী দেহটাকে আগলে নেয়। অধীরাজের নিজেরও শ্বাস বন্ধ হয়ে আসে, কিন্তু এই মুহূর্তে সেও যদি ভেঙে পড়ে তবে শত্রুরা অস্তিত্বই মুছে দেবে। অধীরাজের শরীর কাঁপছিল অসম্ভবভাবে, তবুও নিজেকে মিথ্যে আশ্বাস দিয়ে মনোবল শক্ত রাখে। গার্ডদের সাহায্যে এই আগুনের ধ্বংসলীলা নিভানো হয়। সময়ের ব্যবধানে আরিশকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। আরিশের অবস্থা ছিল প্রচুর খারাপ, মস্তিষ্কে এতটা চাপ খেয়েছে যে সে নিজেই সজ্ঞানে আসতেই চাচ্ছে না। প্রায় 12 ঘন্টা অজ্ঞান অবস্থায় কেটে যায় হসপিটালের বেডে। সময় যখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল, আগুনের স্পর্শে আরিশের শরীরে অনেক জায়গায় ক্ষত হয়ে গিয়েছে। শরীরে ব্যান্ডেজ নিয়ে আরিশ পা রাখে সেই মিনারের যেখানে গ্যাংস্টার বসের প্রাণ ভ্রমরকে যত্ন করে রাখা হয়েছে। আরিশ খুব ভালো করেই জানে এই ঘটনা শোনার পর এনি খুব বেশি একটা রিয়্যাক্ট করবে না। নিকের মৃত্যুতে হয়তো অনেক খুশিও হবে, তার মুক্তিতে এখন আর কেউ আটকাতেই পারবে না। উন্মুক্ত পাখির মতো এখন ডানা মেলে উঠতে পারবে আরিশ। ডিভানে গিয়ে ধপ করে বসে পড়ে। চারিদিকে যেন এক শোকের ছায়া, প্রতিটি গার্ডের চোখে কেমন বিষণ্ণতার ছাপ স্পষ্ট। নাজরি রাত থেকে অপেক্ষা করেছিল আরিশের জন্য। আরিশ মিনারে এসেছে জানতে পেরে দ্রুত নিচে নেমে আসে। এতটা অধৈর্য ছিল যে শরীরে ওড়না জড়াতেও ভুলে গিয়েছে। আরিশের সাথে অধীরাজকে দেখে হতভম্ব হয়ে যায়। আরিশ চোখ তুলে তাকায় নাজরির দিকে। অধীরাজ নিজের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে ফেলে। আরিশ নিজের শার্টের বোতাম একটা একটা করে খুলে নাজরির দিকে ছুঁড়ে মারে, চোয়াল শক্ত করে ধমকে উঠছে। রুম থেকে বের হওয়ার আগে মনে থাকে না? নাজরি মাথা নিচু করে শার্টটা শরীরে পেঁচিয়ে নেয়। আরিশের দিকে এখনো তার নজর সেভাবে যায়নি। সামান্য ঠোঁট ভিজিয়ে বলে, কোথায় ছিলেন আপনারা সারা রাত? আরিশ ডিভানে শরীর এলিয়ে দিয়ে বলে, হ্যানিকে নিচে নিয়ে আসো নাজলি। খুশি হোক, তারপরে ওর খবরটা জানা জরুরি। নাজরির চোখ ছোট ছোট হয়ে যায়। আসে অবাক গলায় জিজ্ঞেস করে, কিসের খুশির খবর? তাছাড়া এনি শরীর ভালো নেই, সকালে হুট করে সেন্সলেস হয়ে যায়। সারা রাত হয়তো নির্ঘুম ছিল, আর খাবারও খায়নি সারাদিনে। মেডিসিন দিয়েছি, ফলে ঘুমিয়ে গিয়েছে, এখনো সজাগ হয়নি। আরিশ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, ঘুমের মধ্যে হলেও ডেকে তোলো। রুমে যাওয়ার রাইট আমার নেই, নয়তো আমি নিজেই যেতাম ওর কাছে। নাজরি কেমন জানি খটকা লাগলো প্রচুর। এই ক্রিমিনালের কণ্ঠ আজ এত নিস্তেজ কেন? কি হয়েছে একবার জিজ্ঞাসা করব? না থাক, জিজ্ঞেস করলে আবার মাথায় চেপে বসবে। নাজরি বিনা বাক্যে এনির উদ্দেশ্যে যায়, কিন্তু তাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়নি। আর এনি নিজেই আরিশের উদ্দেশ্যে নিচে নামে। তার চোখ দুটো একদম ফুলে আছে। এনি নাজরির দিকে এক পলক তাকিয়ে আরিশের সামনে গিয়ে বসে। আরিশের শরীরে ক্ষত দেখে হাতকে ওঠে। ভাইয়া, আপনার শরীরে এত ক্ষত হলো কি করে? এনির কথা নাজরির কর্ণে প্রবেশ করতেই এতক্ষণে সে পুরুষটার দিকে তাকায়। পিছে অনেক জায়গা পুড়ে যাওয়া ক্ষত। নাজরির চোখ পানিতে ঝাপসা হয়ে আসে। হাত বাড়িয়ে পিঠ ছুঁয়ে দিতে ইচ্ছে করলো তার, কিন্তু ভয় আর সেটা করলো না। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর এনির বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে বলে, জানো অ্যানি, তোমার জীবনের সব থেকে বড় শত্রুটা আর নেই। আগুনের তেজে পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। এনি কেমন অদ্ভুতভাবে হেসে প্রশ্নবোধক চাহনিতে নাজরির দিকে তাকায়। নাজরি নিজেরও কপাল কুঁচকে আসে। আরিশের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, মানে আপনার চোখ মুখে এমন হয়ে আছে কেন? কি হয়েছে? কে পুড়ে ছাই হয়ে গিয়েছে? এনি নিজে উত্তরের আশায় আরিশের দিকে তাকায়। আরিশ এনির দিকে তাকিয়ে আলতো হাসলো, একদম নিস্তেজ গলায় বলল, তোমার ঘরের শত্রু, তোমার জীবনের সব থেকে বড় শত্রু নিক আর নেই। সমাজ আর আইনের শিকলে আবদ্ধ হওয়া তোমার তথাকথিত স্বামীর দেহ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আরিশ কথাটা বলে নিজের শরীর আবারও এলিয়ে দেয় ডিভানের মধ্যে। অধীরাজ বহু আগেই রুম থেকে বের হয়ে গিয়েছে। বাহিরে সংবাদ নিয়ে প্রচুর কাজ আছে তার। আরিশ চোখ বন্ধ করলে শুনতে পায় এনির হাসির শব্দ। আরিশ জানতো এনি প্রচুর খুশি হবে, কিন্তু তাই বলে যে মৃত্যুর ঘটনা শুনেও হাসবে সেটা কল্পনাও করেনি। এনি ছোট কামড়ে ধরে নিজের কিছুটা নড়ে চড়েই বলে, মজা করতে এসেছেন আমার সাথে? কি ভেবেছেন অ্যানি অসহায়, দুর্বল, তাই ওনার মৃত্যুর খবর জানিয়ে আমাকে হেনস্থা করতে এসেছেন? উনি পাঠিয়েছেন, তাই না? আমাকে দুর্বল ভাবলে সব থেকে বড় বিপদে পড়বেন। একজন নরখাদক রূপী সাইকোপ্যাথকে মারার ক্ষমতা রাখি আমি। আর হ্যাঁ,
ওনাকে বলে দিবেন এইসব সস্তা ড্রামা আমার সাথে যেন না করে। ঘৃণা করি ওনাকে আমি, জাস্ট ঘৃণা। এনি কথাগুলো বলছে আর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আরিশ নিজের দিকে একবার তাকিয়ে বলে, নিক কারোর ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যের আশ্রয় নেয় না এনি। আর না আরিশ ইলহাম জীবনে কোনোদিন মিথ্যে বলে। শত্রুদের ঘায়েল করার জন্য অনেক সময় ছলনার আশ্রয় নেয়, কিন্তু এই মুহূর্তে তোমার সামনে দাঁড়িয়ে এসব নিয়ে মিথ্যে বলার ক্ষমতা আর সাহস কোনোটা আমার নেই। আমার শরীরের ক্ষত দেখতে পাচ্ছ? এইসব আগুনের উত্তাপের কারণে হয়েছে। কেউ একজন বা গার্ডদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করেছে। নিক প্রাইভেট জেটে ছিল, আর সেই মুহূর্তে সেই জেটে বোমা হামলা হয়, পুড়ে ছাই হয়ে যায় সব গার্ড। বাকিটা তুমি আন্দাজ করে নাও। বাইরের দুনিয়ায় এক মুহূর্তে পা রাখো, দেখতে পারবে পুরো শহর কিভাবে উত্তপ্ত হয়ে আছে। আমি জানি তুমি নিককে জীবনের থেকে বেশি ঘৃণা করো। ওর মৃত্যুতে নিশ্চয়ই খুশি হয়েছো। আরিশের প্রতিটি শব্দ এনির কানে তপ্ত সীসার মতো বিঁধছিল। তার চারিপাশে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে আসে। শ্বাস নিতে বুকটা অস্বাভাবিকভাবে উঠানামা করছে। ঝাপসা চোখে আরিশের দিকে তাকিয়ে থাকে। নিজের জামার কাপড়টা আঙুলের চাপে কুঁচকে গেছে। নখগুলো যেন চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যেতে চাইছে। এনি একটা ঢোক গিলে কাঁপা কাঁপা স্বরে আরিশকে থামানোর চেষ্টা করতে চাইছে, কিন্তু নিজের গলার স্বরই তার কাছে অচেনা লাগছে। এই মুহূর্তে কোনো স্বর বের হচ্ছে না গলা দিয়ে। তার বুকের ভেতরটা তখন এক তীব্র অস্থিরতায় হাহাকার করে উঠেছে। একটা মানুষ কতটা অধৈর্য হতে পারে তা এনির মুখভঙ্গিতে স্পষ্ট। সেই অধৈর্যতা আজ কোনো রাগ ছিল না, এখানে ছিল চরম অসহায়ত্ব। আর সেই প্রতিটি শব্দ এনির কানে এক একটা ধারালো কাচের টুকরোর মতো বিঁধছে। সে চাচ্ছে আরিশ এখনই হেসে উঠুক, বলুক। ভয় পাচ্ছ কেন? মজা করছিলাম আমি। কিন্তু আরিশের পাথরের মতো শান্ত মুখ আর চোখের গভীর শীতলতা এনিকে ভেতরে ভেতরে একদম ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। এনি মনে হচ্ছে তার চারিপাশের দেয়ালগুলো ক্রমশ ছোট হয়ে আসছে। নিজেকে আর সামলাতে না পেরে অধৈর্য হয়ে থাকা আরিশের দিকে। দোহাই লাগে ভাইয়া, আমার সাথে মজা করবেন না প্লিজ। এসব কথা আর বলবেন না আমায়। আরিশ একই ভঙ্গিতে বলে, নিক আর নেই আনি, নিজের হাতে সব ঠিক করে এসেছি। নিক যদি বেঁচে থাকতো তবে সর্বপ্রথম আমি জানতাম। ইনি আর নিজেকে ধরে রাখতে পারল না। আরিশের নিষ্ঠুর সত্যটা তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। মুহূর্তের উন্মাদনা সে হাতের কাছে থাকা ভারী ফুলদানিটা সজোরে মেঝেতে আছাড় দেয়। এক বিকট শব্দ, কাচের ফুলদানিটা চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। চারিদিকে সে তীক্ষ্ণ শব্দটা যেন এনির ভিতরে জমে থাকা যন্ত্রণারই একটা বহিঃপ্রকাশ। ডিভান থেকে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে উন্মাদের মতো চেঁচিয়ে ওঠে, উনি বেঁচে আছে। উনি নেই মানে কি বোঝাতে চেয়েছেন আপনি? উনি মরে গিয়েছে? যদি আবারও এমন শব্দ ব্যবহার করেন তবে আপনাকে আমি খুন করব। উনি আমাকে রেখে কখনোই মরবে না। উনি কথা দিয়েছেন, আমায় কসম কেটেছেন। প্রয়োজনে আমাকে মারবে, এরপর উনি মরবে, সবকিছু ধ্বংস হয়ে যাক, কিন্তু সে আমাকে এই নরকে একা রেখে কখনোই যাবে না। তাই ভুলেও ওনার মৃত্যুর কথা বলবেন না আমার সামনে। জিবা কেটে ফেলবো আপনার। ভুলে যাবেন না আপনার সামনে গ্যাংস্টার বসের ওয়াইফ দাঁড়িয়ে আছে, তাই বুঝে শুনে কথা বলবেন আমায়। এনি কথাগুলো বলছে আর নিঃশ্বাস টানছে, কেমন হিংস্র দেখাচ্ছে। চোখ মুখ, চোখের পাতা কোনো বাধা মানছে না। সেখান থেকে বিরতিহীনভাবে নোনা জল গড়িয়ে পড়ছে গালের তপ্ত রেখাবে। হঠাৎ করেই এরির মনে হলো চারিপাশে সবকিছু ঝাপসা হয়ে আসছে। এক তীব্র পীড়ায় তার পৃথিবীটা দুলে উঠেছে। যন্ত্রণায় দুই হাত দিয়ে নিজের মাথাটা সজোরে চেপে ধরে সে তপ করে বসে পড়ল ডিভানের উপর। শরীর যেন আর বইতে পারছে না এই কথার ভার। মানুষ অতিরিক্ত শখ খেলে যেমন নিস্তব্ধ আর হিংস্র হয়ে ওঠে, ঠিক তেমনই অবস্থা হয়েছে এনির। এনি শরীর কেঁপে পড়ে যাচ্ছিল। নাজলি মুহূর্তকাল দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে আসে। বড় মমতায় এনিকে নিজের বুকের মাঝে টেনে নেয়। নাজলির সেই আশ্রয়, স্পর্শ পাওয়া মাত্র এনির ভেতরে সবটুকু আর্তনাদ বাদ ভাঙে এতক্ষণে। নাজলির বুকে মুখ লুকিয়ে সে ডুকরে কেঁদে উঠছে। তোমার স্বামীকে চুপ করতে বলো আপা, সে কেন এমন জঘন্য কথা বলছে? নাজলি নিজেও স্থির হয়ে গিয়েছে। এনির কান্নার জন্য নিজের চোখের পানি এসে গিয়েছে। হ্যাঁ, নিক জেব্রানকে সে সহ্য করতে পারে না। অতীতের বিষাক্ত জিনিস তাকে এমন বানিয়েছে। তীব্র ঘৃণা করে সে তাকে, কিন্তু এই মৃত্যুর খবর কেন জানি মেনে নিতে পারছে না। আরিশের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, সত্যি বলছেন? আরিশ এক নজর তাকালো নাজলির দিকে। তার দৃষ্টি বারবার অ্যানির দিকে চাচ্ছে। যাকে ঘৃণা করে তার মৃত্যুতে কাঁদছে কেন এই রমণী? আরিশের কলেজে মোচড় দিয়ে উঠে এই দৃশ্য। নিক, তুই দেখতে পাচ্ছিস তোর মৃত্যুতে কেউ একজন কাঁদছে, যার চোখের ঘৃণা দেখতে পেয়ে দিশেহারা হয়ে পড়তি।
তার চোখে আজ তোকে ঘিরে অজস্র বেদনা। হুট করেই এনি পুরো দুনিয়া ঘুরে আসে। নাজরির বুকে থেকে মাথা তুলে সোজা নিজের রুমের দিকে এগিয়ে যায়। কেমন স্তব্ধ সেই হাঁটা। আরিশ নিঃশ্বাস ফেলে, বের হয়ে যায় মিনার থেকে। নাজরি স্তব্ধ হয়ে বসে থাকে সেই একই জায়গায়। এনি রুমের ভিতর গিয়ে নিজের ফোনটা হাতে তুলে নেয়, চোখের পানি মুছে তাকায় সেই স্ক্রিনে। রাত থেকে এই পর্যন্ত সে 1000টা মিসড কল দিয়েছিল, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন ব্যাক করেনি। কেমন যেন পুরো শরীর কাঁপছে তার, চোখ দিয়ে সব কিছু অন্ধকার হয়ে আসছে। দরজার সামনে তাকালে মনে হচ্ছে পাষণ্ড ব্যক্তিটা সেখানে দাঁড়িয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। বিছানায় তাকালে মনে হচ্ছে এখানেই আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে তাকে। দিশেহারা হয়ে এনি চুল খামচে ধরে নিজের হাতে থাকা ফোনটাকে আশ্রে ফেলে দেয়ালের সাথে। এতটা জোরে ফেলেছে যে মোবাইলের কোনো অস্তিত্বের ঠিক নেই। এনি মুখে হাত চেপে ধরে দেয়াল ঘেঁষে বসে পড়ে। বুকের ভেতর জমিয়ে রাখা এতক্ষণের কান্নাটুকু উগরে দেয়, মাথা চেপে ধরে চিৎকার দিয়ে ওঠে। যাবেন না, প্লিজ আমার ছেড়ে যাবেন না, ফিরে আসুন। একবারের জন্য ফিরে আসুন আমার কাছে। ওদের কথা মিথ্যে প্রমাণ করে নিজের ব্লাড রোজকে নিজের বুকে চেপে ধরুন। আমি কথা দিচ্ছি, আজীবন এই বুকে এই বুকে মিশে থাকবো আমি। যেভাবে বলবেন সেভাবেই চলবো আমি। আপনি চান তো রুম থেকে যেন কখনো বের না হই? একবারের জন্য কাছে আসুন না। আমি সত্যি করে বলছি, কখনো আপনার অবাধ্য হব না, কোনো পুরুষের সামনে যাব না, কোনো আলো বাতাস নিজের শরীরে লাগবে না আমার। আপনার মধ্যেই নিজের পৃথিবী গড়ে তুলবো আমি। আমার দুনিয়া লাগবে না, আমার কারো প্রয়োজন নেই, শুধু আপনি আমার কাছে আসুন। অনেক তো অবহেলা করেছেন, আর কত করবেন? এনি নিজেকে সামলাতে পারছে না। নাজলি দরজা খুলে এনির বিধ্বস্ত শরীর দেখে আতঙ্কিত হয়ে পড়ে। চারপাশে কেমন অদ্ভুত নীরবতা, তার মধ্যে এনির চিৎকার আর বিড়বিড় আওয়াজ। নাজলি ছুটে যায় বোনের কাছে, 2 হাত রাখতে। এনি ঝাঁপিয়ে পড়ে নাজলির বুকে, নাজলির জামা খামচে ধরে কেঁদে ওঠে। ও আপা, ওদের বলো না ওনাকে এনে দিতে। ওরা কেন এমন বলছে? আমাদের তো এখনো সংসার করা বাকি। পুরোটা সময় তো যুদ্ধ করেই কাটিয়ে দিলাম। ভালোবাসার পথ পাড়ি দেয়া তো বাকি এখনো। মাঝপথে এমন জঘন্য সংবাদ দেয়া কেন দেয়া হলো আমায়? ওরা মজা করছে তাই না? এনির আর্তনাতে নাজরির কলিজা ছিঁড়ে যাচ্ছে। তার থেকে বেশি অবাক হয়েছে এনির এই ছন্নছাড়া রূপে, যাকে এত ঘৃণা করে তার জন্য এইভাবে কান্না করা অসম্ভব। তুই তো ঘৃণা করিস এনি, তবে এভাবে কাছিস কেন? এখন তো তুই সাথী। এনি কান্নার জন্য কথা বলতে পারছে না, কোনো রকম শ্বাস নিয়ে বলে ওঠে। স্বামী ছাড়া আবার কিসের স্বাধীনতা আপা? আমি তো সেই স্বাধীনতা চাই না। আমি তো বর্তমান আমিটাকেই চাই। নাজরি এনির 2 গালে হাঁস রেখে বলে। বাস্তবতা মেনে নে। আমি নিউজ দেখে আসলাম হালকা ঝাপসা, পুরো দেশ তোড়পাড় লেগে গেছে, শুধু আমরা জানতে পারলাম না কিছু। এনি 2 হাঁটু ভাঁজ করে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। 1000 বার তুমি আমার মৃত্যু চেয়ে নিও, এরপরে ওনাকে নিয়ে এমন যন্ত্রণাদায়ক কথা বলো না। আমার সাথে এ এ কেন কেন এমন হয় আমার সাথে? যাকে নিজের জীবন ভাবতে শুরু করি সেই আমায় ধোঁকা দেয়। কত যন্ত্রণা সহ্য করবো আমি এই জীবনে? আমার ভেতরে যন্ত্রণা হচ্ছে, চিৎকার করে কেঁদেও তৃষ্ণা মিটছে না আমার। এনি কাঁদতে কাঁদতে হাঁটুর ভাঁজে মুখ গুজে দেয়। নাজলি মাথায় হাত রেখে বলে। এমন জঘন্য পুরুষের মায়ের কবে পড়লি এনি? তাকে ভালোবাসলি কবে? ঘৃণার আড়ালে এই ভালোবাসা কিভাবে লুকিয়ে রাখলি? এনির শরীর নিস্তেজ হয়ে আসে, কাদার মতো শক্তি তার কাছে আর নেই। বিড়বিড় করে বলে। ভালো তো আমি অনেক আগেই বেসেছি। ঘৃণার দৃষ্টি ছিল সাময়িকের জন্য মাত্র। তোমরা ওনার জঘন্য রূপ দেখেছো আপা, কিন্তু ওনার এই জঘন্য রূপের ভেতরের হাহাকার দেখোনি। আমি কোনো গ্যাংস্টার বসকে ভালোবাসিনি, আমি ভালোবাসি আমার স্বামীকে। আমি ভালোবাসি সেই উন্মাদ পুরুষকে যে আমার দেয়া যন্ত্রণার আঘাতে আমাকে আঘাত করেনি, বরং আমার হাতের চাবুকের দাগ বুকে নিয়েও আমার দিকে মুচকি হেসে তাকিয়েছিল। তোমরা ওনার সেই কোমল রূপ দেখোনি যেটা আমি দেখেছি? ওনার চোখের গভীরে লুকিয়ে থাকা নীরব ক্লান্তি, তার শক্ত কণ্ঠের আড়ালে জমে থাকা আমার জন্য এক অব্যক্ত ভালোবাসা, সবটাই তো আমার জন্য ছিল। যে মানুষটা আমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেই মানুষটাকে আমি কি করে ঘৃণা করি? আমি যদি তাকে ভালো না বাসি তবে আর কে ভালোবাসবে তাকে? ওনাকে তারা ঘৃণা করবে যারা গ্যাংস্টার বসের অতীত জানে না, কিন্তু যারা জানে না তার ভেতরে জমে থাকা আর্তনাদ গুলো, কেউ কেউ তার হিংস্র রূপ ছাড়া শান্ত রূপ দেখেনি। তো আমি দেখেছি তার ক্ষত বিক্ষত হয়ে যাওয়া শরীরটাকে। কিভাবে ঘৃণা করবো আমি এমন মানুষকে?
এনি থেমে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার, পুরো হাত পা ঠান্ডা হয়ে আসে। ভালোবাসার খেলায় আমি জিতবো আপা। উনি আসবেন আমার কাছে, নয়তো নিজেই চলে যাব আমি সেই পাপিষ্ঠ পুরুষের নিকট। ওনাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই মুহূর্তে আমার স্বামীকে ফিরিয়ে দাও, নয়তো কবর করে রাখো আমার জন্য। তাকে ছাড়া অসহায় আমি। উত্তপ্ত শহরকে জানিয়ে দিও আমি আমার স্বামীকে ভালোবাসি। একজন জানোয়ার রূপী মনস্টারকে ভালোবাসি আমি। আমাদের সন্তান যে এখনো তার বাবার ছোঁয়া পায়নি। এনির পুরো শরীর অসাড় হয়ে আসে, মাথাতে হেলে পড়ে এক পাশে। নাজলি বুকে সাথে চেপে ধরে এনি নিস্তেজ শরীর, যা কানের কাছে বারবার বারবার আঘাত করছে এনির বলা লাস্ট কথাটা, সন্তান। নাজলির বুক ধুকধুক করে ওঠে, তার মানে তার সন্দেহ সঠিক ছিল। কিভাবে সামলাবে এখন সে? নিস্তব্ধ রাত চারপাশকে পাথরের মতো ভারী করে রেখেছে। শুনশান নীরবতার ভেতরে বিছানার মধ্যে নিদ্রামগ্ন হয়ে আছে রমণীটি, অথচ অচেতন ঘুমের আড়ালে ভেদ করে তার অনুভূতিতে কাঁপন জেগে উঠে তার। দরজার পাল্লা ধীরে ধীরে খুলছে, কেউ নিঃশব্দে ভেতরে প্রবেশ করে মস্তিষ্ক সতর্ক সংকেত ছিল তাই। সজাগ হও। মুহূর্তের মধ্যে এনি চোখ মেলে তাকালো সেই অন্ধকারের দিকে। তীব্র মাথা ব্যথায় সে মরে যাচ্ছে, চোখ খুলতে পারছে না কোনোভাবে, তবু অধৈর্য হয়ে তাকিয়ে থাকে অন্ধকারের দিকে। প্রতিবারের মতোই নিকের ধূসর চোখের সে তীক্ষ্ণ শীতল চাহনি অন্ধকারে জলজল করে উঠছে। অদৃশ্য ক্ষমতার ভারে ঘেরা তার উপস্থিতি ঘরটাকে মুহূর্তে বদলে দেয়। সেই মাফিয়া কোর্টে মোড়া অবয়ব, বাম কবজিতে ঝকঝকে গ্রাফ ডায়মন্ডস হ্যালোসোলেশন ব্রেসলেট, ঘাড় ছুঁয়ে থাকা ব্লাশ করা চুল। নিকের উপস্থিতি দেখা মাত্র এনি ঠোঁটে অজান্তে হাসি ফুটে উঠল, এক হালকা হাসি। পুরো দিনের অশান্তি পার করে নিকের এই উপস্থিতি এনির কাছে ছিল নিঃশ্বাস আটকে আসার মতো। অধৈর্য হয়ে ছুটতে যায় নিকের দিকে। সে জানতো এই মানুষটি বেশি সময় তার থেকে দূরে থাকতে পারবেই না, যে এক মুহূর্তে চোখের আড়াল হলে অস্থির হয়ে ওঠে, না দেখলে চিৎকার চেঁচামেচিতে ফেটে পড়ে। সে কিভাবে এত দীর্ঘ রাত পার করে দেবে তাকে না দেখে? এনি কানে আসে এসে আঘাত করে নিকে সেই পরিচিত আদুরে ডাক। এনি শুনলো একরাশ প্রশান্তি নিয়ে চোখ বন্ধ করে ফেলে। এই ডাকটা তার হৃদয় দুমড়ে মুচড়ে দেয়। এত প্রশান্তি কেন? এই ডাকটার মধ্যে মুহূর্তে অভিমান বুকে ভেঙে আসে তার। চোখের পানি বাদ মানছে না, কথা আটকে আসছে গলায়। ভাঙা গলায় বলে, ওরা আপনাকে নিয়ে অযথা মন্তব্য ছড়াচ্ছিল। আমি জানতাম আমাকে রেখে কখনো যাবেন না আপনি। আপনাকে একটা কথা জানানো হয়নি, শুনবেন কথাটা? নিকের সেই শান্ত শীতল কণ্ঠস্বর এনি ঠোঁট কামড়ে ধরে বলে। অসুন্দর দেখাচ্ছে? নিক আলতো হাসলো, এনির চোখে চোখ রেখে বলে। এনি নাজুক হেসে আরেকটু এগিয়ে যায় নিকের দিকে। নিক তাকিয়ে থাকে এনির দিকে, এনির ঠোঁট কামড়ে ধরে রাখে। ইচ্ছে করছে বুকে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু এই পাষণ্ড পুরুষ তাকে বুকে টানছে না কেন? রাগ তো করার কথা তার, তাহলে উনি কেন এমন রোবটের মতো দাঁড়িয়ে আছে? এনি আর অপেক্ষা করলই না, কারো নিককে ছুতে যাবে তার আগে সবকিছু অদৃশ্য। এনির শ্বাস যেন বন্ধ হয়ে আসছে, হারিয়ে ফেলার এক তীব্র ভয় আবারও তার শরীরকে চেপে ধরে। তার চোখে যায় বেলকুনির দিকে, সেখানে মনে হচ্ছে নিক দাঁড়িয়ে আছে, কিন্তু স্পর্শ করতে হলেই সব হাওয়া হয়ে যায়। এনি নিজের মানসিক ভারসাম্য ঠিক রাখতে পারছে না। আধারে ডুবে থাকা ঘরটা নিজেকে এখন এক জীবন্ত ধ্বংসস্তূপ মনে হচ্ছে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে, মনে হচ্ছে ফুসফুস দুটো ছিঁড়ে চাপে এই মুহূর্তে। নিজের দুই হাতে নিজের চুল খামচে ধরে বিছানায় বসে পড়ে, চোখ জোড়া আতঙ্কে বিস্ফোরিত হয়ে ওঠে। চারপাশে নিস্তব্ধতা, এখন তার কানে ড্রামের মতো বাজছে একটি কথা। হাহাকার করা মস্তিষ্কের শিরায় শিরায় বিষের মতো ছড়িয়ে পড়ে। তখন মানুষ আয়নার সামনে দাঁড়িয়েও নিজেকে চিনতে ভুল করে। এনি বিছানা থেকে গড়িয়ে মেঝেতে পড়ে যায়। ঠান্ডা মেঝের স্পর্শে তার মনে হলো নিক হয়তো এই মেঝেতে কোথাও লুকিয়ে আছে, তাকে দেখছে আর তার এই ছটফটানি উপভোগ করছে, কিন্তু কোথাও তো তার অস্তিত্ব নেই। নিকের উপস্থিতি কোথাও না পেয়ে এনি কেঁদে উঠে একা একা বিড়বিড় করতে থাকে। করটির ভেতর হাজারটা ভাঙা কাচের টুকরো যেন একসাথে নড়ে উঠেছে। কোনো এক পাশ থেকে বাস্তব চিৎকার করে বলছে, নিক নেই, নিক ও নেই।
কিন্তু এনির অবাধ্য মন সেই যুক্তি মানতে নারাজ। সে এখনো বাতাসে নিকের সেই তামুকে মেশানো পারফিউমের গন্ধ পাচ্ছে। চোখ লেগে আছে সেই দামি ঘড়ির কাটার ছেলে। মস্তিষ্ক এক ভয়াবহ লুপে আটকে আছে। সে যতবার নিকের সেই রোবটের মতো দাঁড়িয়ে থাকা ঠান্ডা চাউনিটা মনে করছে, ততবার তার বুক ছিঁড়ে একটা আর্তনাদি বেরিয়ে আসতে চাইছে। নিক কেন তাকে বুকে টানল না? তীব্র যন্ত্রণায় এনির মাথার রগগুলো ছিঁড়ে যাচ্ছে। মনে পড়ে নিকের সেই কথাগুলো। এনি মেঝেতে বসেই কেঁদে উঠে বিড়বিড় করে বলে, আপনার কথাটাকে সত্যি প্রমাণ করতে আমাকে এত কষ্ট দিচ্ছেন আপনি? দেখুন, কথা সত্যি হলে কিন্তু সেই কথার ভার বহন করার মতো ক্ষমতা আমার হচ্ছে না। আমি পাগল, আমি উন্মাদ হয়ে উঠেছি। হারাতে না চাইলে প্লিজ ফিরে আসুন আমার কাছে। আপনার কাছে আমার পৃথিবী গড়ে তুলতে চাই আমি। আপনার সন্তান আপনার স্পর্শ পেতে চায়। 1 মাস পেরিয়ে যায়। এই 1 মাসের ভেতরে অনেক কিছুর পরিবর্তন এসেছে। 1 মাস ধরে আরিশের কোনো খোঁজ নেই। কোথায় আছে এই সূত্র কেউ জানে না। অধিরাজ দুবার জন্য এসেছিল এই মিনারে। নাজলি বারবার জিজ্ঞেস করেছিল আরিশের কথা। অধিরাজ মাথা নিচু করে নিচু স্বরে শুধু বলেছিল, আমার জানা নেই ম্যাম, সময় আসলে স্যার আসবে, আপনি চিন্তা করবেন না। কিন্তু নাজলি ছটফটানি মন চিন্তায় আরো অস্থির হয়ে ওঠে। শত্রুরা যখন নিকের মতো এমন ক্ষমতাবান গ্যাংস্টার কেমন মৃত্যু দিয়েছে, সেখানে আরিশ যে নিরাপদে আছে তার কি নিশ্চয়তা আছে? নিককে হারিয়ে লোকটা নিশ্চয় উন্মাদ হয়ে আছে। ভাই সমতুল্য বন্ধুর মৃত্যুর প্রতিশোধ তো অবশ্যই নিবে। এই আঘাত প্রতিঘাত রক্তাক্ত খেলায় যদি ওনারও কিছু হয়ে যায় তখন? নাজলি চিন্তা অস্থির হয়ে ওঠে। এই 1 মাস ধরে সে শুধু কেঁদেই যাচ্ছে। বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। বাইরে থেকে সব কিছু বন্ধ করে রেখে গিয়েছে। নাজলি এইসব আর নিতেই পারছে না। এদিকে আরিশের চিন্তা, অন্যদিকে এনির চিন্তা। সে 2 মিনিটের জন্য ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে না। এর অবস্থাও একদম নাজেহাল হয়ে পড়েছে। অন্ধকার রুমের ভেতরে সারাদিন বসে থাকে একা একা, কারোর সাথে কথা বলে না, বিড়বিড় করতে থাকে, আবারও কথা বলে, আবার হুট করে পাগলের মতো কাঁদতে থাকে। সেই কান্না রূপ নেয় কখনো চিৎকার, আবার কখনো গুনগুন করা আওয়াজে। রুমের লাইট জ্বালাতে দেয় না কাউকে। কেমন গাছ ছমছমে ঘুটঘুটে অন্ধকার রুমে মেঝেতে দেয়াল ঘেঁষে সারাদিন বসে থাকে। দিন দিন কেমন মানসিক রোগীর মতো ব্যবহার শুরু করে দিয়েছে। নাজলি পারছে না নিজে চিৎকার করে কাটতে। নিজের হাতের ছোট বোনটার এমন কষ্ট সে কিভাবে সহ্য করবে? সে ডিভানে মাথায় হাত দিয়ে বসে আছে। খুব করে চাইছে তার শ্বশুনিক যেমন ফিরে আসুক। এই মুহূর্তে এই হৃদয়হীন ব্যক্তিটা প্রচুর দরকার এনির পাশে। নাজলি ডিভান থেকে উঠে নিজের রুমের দিকে যেতেই চাইল। দরজা খোলার শব্দে পিছনে ফিরে কপাল কুঁচকে তাকায় বিধ্বস্ত এলোমেলো আরিশকে দেখে নাজলির শ্বাস বন্ধ হয়ে আসে। কতদিন পর, ঠিক 1 মাস পর সে এই মুখটা দেখতে পেয়েছে। নাজলির বুক ভেঙে কান্না আসে। প্রতি সেকেন্ড ভয় নিয়ে মুহূর্তগুলো পার করেছে সে। আরিশকে একদম সুস্থ দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে 1 মুহূর্তের জন্য ভুলে যায় এই মানুষের সাথে তার তেমন কোনো সম্পর্ক নেই। এই লোকটা তাকে একটু ভালোবাসে না, ভালো না বাসুক, কিন্তু সে তো পাগলের মতো ভালোবাসে। একটু জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন দিলে কি খুব বেশি অন্যায় হয়ে যাবে? নাজলি ছুটে যায় আরিশের দিকে। আরিশ এতক্ষণ নাজলির দিকেই তাকিয়েছিল। রমণী স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে এক প্রকার। আরিশ মোটেও প্রস্তুত ছিল না এমন একটা পরিস্থিতির সাথে। কিছুটা অবাক হয়ে ছোঁচ কামড়ে ধরে নিচে। নাজলি আরিশের শার্ট খামচে ধরে শক্ত করে কান্না আটকে রাখার চেষ্টার ফলে হেঁচকে উঠেছে এক প্রকার। আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো আপনার? এতদিন কোথায় ছিলেন? একবারও আমার সামনে আসার প্রয়োজন বোধ করেননি? শত্রুরা আপনাকে কিছু করেনি তো? নাজলি পরপর প্রশ্ন করে যাচ্ছে, যেন অনেকদিন ধরে লুকানো প্রশ্নগুলো একত্রে বিসর্জন দিচ্ছে। আরিশ পরম যত্নে নাজলি পিঠে হাত রাখে, নিজের অন্য হাত দিয়ে মাথা স্পর্শ করে বলে, কয়টা প্রশ্নের উত্তর দিব? নাজলি নাক টেনে উত্তর দেয়, যতগুলো করেছি। আরিশ নিঃশ্বাস টানে ঘন ঘন, নিজেকে শান্ত রেখে শীতল গলায় বলে, কাজে ছিলাম। এই 1 মাসে একবারও আমার কথা মনে পড়েনি? আরিশ চোখ ছোট ছোট করে ফেলে। এই মেয়ে হুট করে এত ভালো হলো কিভাবে? আরিশ বুঝেও খোঁচা মেরে বলে, তোমার কথা মনে হবে কেন? কে তুমি? আবেগের মধ্যে আরিশের এমন কথায় নাজলির হৃদয়ে যেন কেউ পাথর দিয়ে নিক্ষেপই করে। সত্যি এই তো, কেন মনে করবে তাকে? বোকা রমণী বুঝতেই পারেনি পুরুষটা তাকে রাগানোর জন্য এমন কথা বলেছে। না বুঝে অভিমানে সরে আসে আরিশের কাছ থেকে। বিষণ্ণ মনি জীবনে বসে মলিন হেসে বলে,
সরি, একটু বেশি আবেগী হয়ে গিয়েছিলাম। আরিশ নিজেও একদম বিধ্বস্ত, মাথায় হাত দিয়ে নাজলির পাশাপাশি বসে। নাজলি সেটা দেখে অন্য পাশে ডিভানে দূরত্ব নিয়ে বসে। আরিশ সেদিকে তাকে কপাল কুঁচকে ফেলে, তবু এসব নিয়ে কোনো কথা বলে না। নাজলির চোখে পানি চিকচিক করছে, নিজের কান্নাটা কোন রকমে আটকে বলে, নিক জেফরান কি সত্যি মারা গিয়েছে আরিশ? এনির অবস্থা খুবই শোচনীয়, কারোর সাথে কথা বলে না, পুরো রুম অন্ধকার করে রেখেছে। আরিশ অধৈর্য হয়ে বলে, ওকে একা রেখেছো কেন এভাবে? লাইট অফ করলে জ্বালিয়ে দিয়ে আসবে, দিনের আলোতে অন্ধকার করে রাখবে কেন? নাজলি আরিশের দিকে তাকায়, চোখের কোণে পানি চিকচিক করে ওঠে। এনির কাছে এখন দিন আর রাতের কোনো পার্থক্য নেই। ওর কাছে আমি ছাড়া কেউ যেতে পারে না, কারোর উপস্থিতি সহ্য করতে পারে না। কেমন সাইকোদের মতো আচরণ করছে, কখনো একা একা বিড়বিড় করে হাসে, আবার কখনো দেয়ালে নখ দিয়ে আঁচড় কেটে নিকের নাম লিখতে গিয়ে ডুকরে কেঁদে ওঠে। তার মস্তিষ্ক এখন এক রণক্ষেত্র হয়ে আছে, যেখানে মৃত নিক জেফরান প্রতি সেকেন্ডে জীবিত এনিকে পরাজিত করছে। এমন এক পোস্ট ট্রমাটিক নরকের বাসিন্দা করে রেখে গিয়েছে, যেখানে আত্মাটা নিক আগেই কেড়ে নিয়েছে। মিনতি করছি আরিশ, আমার বোনটাকে বাঁচান। এভাবে অনাহারে ট্রমার মধ্যে থাকলেও সেও মরে যাবে। বোন হয়ে কিভাবে সহ্য করবো এই বিধ্বস্ত পরিস্থিতি? আরিশ অবাক হয়ে তাকায় নাজলির দিকে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে এই কথাগুলো সে বিশ্বাস করতে পারছে না। কি বলছো এসব? অ্যানির এই অবস্থা কি নিকের অনুপস্থিতিতে হয়েছে? নাজলি চোখের পানি মুছে বলে, একটু বেশি ভালোবেসে ফেলেছিল, অথচ আমরা ভাবতাম কত ঘৃণা করে। এভাবেও কাউকে ভালোবাসা যায়? আরিশ চুল টেনে ধরে নিজের, অনাকাঙ্ক্ষিত ভয়ে তার গলা শুকিয়ে আসে। অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, অ্যানি কেমন আছে এখন? ইনি একা নয় মিস্টার আরিশ। আরিশ কিছুটা অবাক হয়ে কপাল কুঁচকে বলে, মানে কি বোঝাতে চাইছো? নাজলি আরিশের চোখে চোখ রাখে, চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বলে, ইনি প্রেগনেন্ট, মা হতে চলেছেও। আরিশ যেন নিতেই পারলো না এই সংবাদটা, সাথে সাথে চেঁচিয়ে ওঠে। হোয়াট? প্রেগনেন্ট মানে? নাজলি দাঁত পিষে বলে, প্রেগনেন্ট মানে গর্ভবতী। এনির গর্ভে গ্যাংস্টার বসের অংশ, যেটা তিল তিল করে বড় হচ্ছে। এবার বুঝতে পেরেছে? আরিশ নাজলির উত্তরে থতমত খেয়ে যায়, কিন্তু এদিকে চিন্তায় তার মুখ ফ্যাকাশে হয়ে উঠে। এক মুহূর্ত দাঁড়াতে চাইল না এখানে, দ্রুত বাইরে যেতে যেতে নাজলির উদ্দেশ্যেই বলে। বিকেলে ডাক্তার আসবে। নাজলির পেছনে যেতে যেতে বলে, আপনি আবার কোথায় যাচ্ছেন? আরিশ ফ্যাকাশে মুখ দেখে নাজলির বুক ধক করে উঠছে। পেছন থেকে আরিশের হাত চেপে ধরে বলে, কোথায় যাচ্ছেন আপনি? কিসের এত তাড়া? কি লুকাচ্ছেন আমার কাছে? আরিশ না চাইতে পেছনে ফিরে তাকায়। নাজলির চোখে মুখে প্রশ্ন জলজল করছে। আরিশ তপ্ত শ্বাস ফেলে নাজলির দুই কাঁধে হাত রাখে, স্ত্রীর মলিন নির্ঘুম চোখের দিকে তাকে ঠোঁট কামড়ে ধরে নিজের আচমকা নাজলির কপালে সময় ব্যয় করে শক্ত চুমু খায়, চোচে আলতো করে চুমু খেয়ে নিচু স্বরে বলে, মাফিয়া সাম্রাজ্যের একমাত্র বস নিক, তার অনুপস্থিতিতে সব আমার কাঁধে এসে পড়েছে। পুরো সাম্রাজ্য আমাকে সামলাতে হচ্ছে। এত ভয় কেন পাচ্ছ আমাকে নিয়ে? ভালো তো একটুও বাসো না। অবশ্য নিকের মতো এইভাবে হারিয়ে গিয়ে তোমার ভালোবাসার পরিমাণ উপলব্ধি করতে ইচ্ছে করছে। অ্যানি ট্রমাতে চলে গিয়েছে, আর তুমি আমার জন্য কি করতে? এইটা অন্তত দেখতে চাইতাম। নাজলির চোখ ছলছল করে উঠছে। হারিয়ে যাওয়ার যখন এত ইচ্ছে, তখন নিজের জীবনের সাথে আমার জীবন বেঁধেছেন কেন? স্বার্থপর পুরুষ আপনি। ভালো তো আপনিও বাসেন না, আমি কেন একা ভালোবাসবো? আরিশ কপাল কুঁচকে বলে, একা ভালোবাসা যায় না। তুমি ভুলেও একদিন বলতে পারতে যে আপনাকে অনেক ভালোবাসি, তবে আমি হাজারটা উত্তর দিয়ে দিতাম। আপনার ক্ষেত্রে হয়নি কেন এটা? আপনিও ভুল করে বলে ফেলতেন। আরিশ নাজলির চিবুকে ধরে বলে, ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম কোনো ভুল করে না। যেটা তার প্রয়োজন ওটা সে ছিনিয়ে নেয়। নাজলি মাথা নিচু করে ফেলে। আরিশ অবাক হয় প্রচুর। আজ কোনো ঝগড়া করলো না? আশ্চর্য। পরিস্থিতির কথা ভেবে আরিশ নিঃশ্বাস টানে, নাজলির উদ্দেশ্যেই বলে। নাজলির চোখ তুলে তাকায় আরিশের অশ্রুসিক্ত নয়ন, তার চোখ এড়ায়নি। আরিশ নিজেও এক মুহূর্ত দাঁড়ায়নি এই জায়গায়। নাজলির চোখে ভেসে আসছে আরিশের অশ্রু ভেজা চোখ দুটি। কয়েক মাসের ব্যবধানে বোন আর বন্ধুকে হারিয়ে লোকটা একদম ভেঙে পড়েছে, শুধু পারছে না চিৎকার করে কাঁদতে। আরিশ বেশি দূরে যেতেই পারেনি। গেটের সামনে যেতে নাবিদ আঁকড়ে ধরে তার পথ।
আরিশের ভ্রু কুচকে আসে। নাবিদ বারবার ভেতরের দিকে তাকাচ্ছে। আরিশের দিকে তাকিয়ে বলে। আমার এনি ভেতরে আছে? আরিশ ফুরফুরে মেজাজে নাবিদকে দেখলো, ঠোঁট কামড়ে বিদ্রুপ হেসে বলল। শত্রু মরে যাওয়াতে খুব খুশি হয়েছিস? নাবিদ আরিশের চোখে চোখ রেখে বলে। নিক যদি আমাকে কেটে ফেলতো তবু আমি অভিযোগ করতাম না, কিন্তু ও আমার আত্মাটাকে নির্দয়ভাবে ছিনিয়ে এনেছে। ঘৃণা করি আমি এই পিশাচটাকে। তার মৃত্যুতে খুশি হওয়া কি অপরাধ? আরিশ দাঁতে দাঁত পিষে নিজের রাগ নিয়ন্ত্রণ করে। নাবিদ বাঁকা হেসে বলে। এইবার সময় হয়ে গিয়েছে আমার ফুলকে আমার ঘরে তোলার। এই সময়টার অপেক্ষা আমি প্রতি সেকেন্ড ধরে করেছি। আমার ভালোবাসা বোঝার ক্ষমতা তোদের হয়নি আরিশ। নাবিদ কথা শেষ করতে আরিশ নাবিদের বাম কাঁধে হাত রাখে গ্রীবাদেশ নাড়িয়ে বলে। অ্যানি তোর কাছে যাবে না নাবিদ। নাবিদ ফিকুচকে বলে। মানে কি বোঝাতে চাইছিস? আটকানোর ক্ষমতা থাকলে আটকে দেখা। তোর চোখের সামনে দিয়ে এনিকে নিয়ে যাই। এনি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে, কারণ নিকের মৃত্যুতে ওর মুক্তি মিলবে। যার নাম থেকে মুক্তি পাবে সে। আরিশ শব্দ করে হেসে নাবিদের মাথায় হালকা চাপড় মেরে বলে। আমিও ভেবেছি অ্যানির মতো খুশি হয়তো কেউ হয়নি, অথচ বাস্তবতা ঠিক অন্যটা করেছে। তুই যদি অ্যানিকে এই মিনার থেকে নিয়ে যেতে পারিস তবে সত্যি বলছি একটু আটকাবো না। আর অ্যানি যদি তোর সাথে যায় তবে আমি আরিশ তোর সামনে নাক ক্ষত দেব। নাবিদের চোখে মুখে তাচ্ছিলতা ফুটে ওঠে। আর সে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সে ভালোভাবেই জানে এনি তার কাছে দৌড়ে চলে আসবে। কে থাকতে চাইবে এমন অশুভ জগতে? সবাই চাইবে মন খুলে নিঃশ্বাস নিতে, একটু বেঁচে থাকতে। যে ইচ্ছেটা এনির থেকে কেড়ে নিয়েছে গ্যাংস্টার বস, তার মৃত্যুতে এনি নিশ্চয়ই অনেক খুশি। নাবিদ আরিশের পাশাপাশি হেঁটে যায় করিডোরের দিকে। চারিপাশে প্রচুর সিকিউরিটি, অনুমতি ছাড়া আঁকি ঢোকাও অসম্ভব। আরিশ আর নাবিদ দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই পরিবেশের স্থবিরতা এক মুহূর্তেই টলে টাল খেয়ে যায়। নাবিদের চোখে মুখে ফুটে ওঠে এক অদ্ভুত বিজয়ীর উল্লাসের হাসি, যেন বহু প্রতীক্ষার পর সে অবশেষে নিজের লক্ষ্যবিন্দুর খুব কাছে এসে দাঁড়িয়েছে। এনিকে দেখার জন্য তার ভেতরে অস্থিরতা আর সংযম মানছে না। মনের ভেতরে ক্রমাগত ছটফটানিও বুকের গভীরে অদৃশ্য উত্তাপ বেড়েই চলেছে। ঠিক তখনই দরজার শব্দে চমকে ওঠে নাজলে। চোখ তুলে তাকিয়ে সে বিস্ময় স্থির হয়েছে। আরিশকে ফিরে আসতে দেখে অনেক অবাক হয়, কিন্তু সেই বিস্ময় এক মুহূর্তের জন্য দ্বিগুণ হয়ে ওঠে যখন সে আরিশের পাশে নাবিদকে দাঁড়িয়ে থাকতে দেখে। নাজলির চোখে মুখে অবাকতা আর দেখেই বোঝা যাচ্ছে এই অপ্রত্যাশিত কোনো সমীকরণ হঠাৎ বাস্তব হয়ে গেছে। এই দুজন একসাথে এখানে, এই সময়, এই পরিস্থিতিতে। নাজলি এগিয়ে যায় নাবিদের দিকে, অবাক হয়ে বলে। নাবিদ, তুমি এখানে? নাবিদ হেসে বলে। আমার পূর্ণতার সাক্ষী হবে তো নাজলি? নাজলি অবাক হয়ে জিজ্ঞেস করে। কিসের পূর্ণতা নাবিদ? নাবিদ খুশিতে কথা বলতে পারছে না, তার কণ্ঠ আটকে আসছে, তার গলা ভেঙে আসে। আমার পাখিটা কোথায় আছে নাজলি? ওকে ডেকে দিবে প্লিজ? নাজলি ইচ্ছে করে এনিকে নিয়ে আসতে উদ্যত হয়। এখানে নতুন করে প্রশ্ন করার আর মানে নেই, কারণ সে খুব ভালো করেই জানে নাবিদের উপস্থিতির কারণ। পরিস্থিতির ভেতর কোনো অপ্রস্তুততা ঢুকতেই দেওয়া না দেওয়ার এক গোপন প্রয়াসে সে উপরে যেতে অগ্রসর হয়, কিন্তু সে আর বেশি দূর যেতেই পারেনি। সিঁড়ির কাছে হঠাৎ করে এনি এসে উপস্থিত হয়। চোখে উৎকণ্ঠা এক প্রকার, মুখে চাপা আতঙ্ক দেখা যাচ্ছে। নিজেকে আর সামলাতে না পেরে সে অধৈর্য হয়ে ছুটে আসে আরিশের দিকে। এনির এমন হঠাৎ সংযমহীন ছুটে আসা দেখে আরিশ মুহূর্তে যেন স্তব্ধ হয়ে যায়। নাবিদ এগিয়ে যায় ধরার জন্য, কিন্তু এনি ছিটকে দূরে সরিয়ে দেয়। এনি দৌড়ে এসে ঘামে আরিশের খুব কাছে, তার শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গিয়েছে, বুক ওঠানামা করছে দ্রুত। আরিশ আর নাবিদের চোখ কেমন স্তব্ধ হয়ে যায়। এই এনিকে তারা চিনতে পারছে না। মানসিক বিপর্যস্ত চরম পর্যায়ে পৌঁছে তখন শরীরের উপর তার ছাপ পড়েছে খুব নিষ্ঠুরভাবে। একজন মানুষের ভেতরে অস্থিরতা আর হাহাকারের যখন ভাষায় প্রকাশ পায় না, তখন তার শরীর যেন সেই যন্ত্রণার সাক্ষী হয়ে দাঁড়ায়। সেদিনের সেই প্রাণোচ্ছল আর সেই সৌন্দর্যের প্রতীক এনি এখন যেন নিজেরই এক ছায়া। যে মুখটা দেখলে একসময় স্নিগ্ধতা ছড়িয়ে পড়তো, সেখানে এখন কেবল অযত্ন আর হাহাকারের ছাপ। নাবিদ দুই কদম পিছিয়ে যায়, তার শরীর কাঁপছে অসম্ভবভাবে, নিজেকে সামলাতে না পেরে ডিভানে বসে যায়। এনিরই হাহাকার মিশ্রিত বিধ্বস্ত শরীর দেখে তার হৃদয় পুড়ে যাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এনির দিকে। রাতের পর রাত ঘুমহীন চোখে
তাকিয়ে থাকার কারণে এনির চোখের নিচে গভীর কালো দাগ বসে গিয়েছে। তার সেই উজ্জ্বল চোখ দুটি এখন কঠোরগত এবং নিষ্প্রাণ। গালে কান্নার দাগগুলো স্পষ্ট হয়ে আছে। চুলের যত্ন নিতে হয়তো সে ঘন্টার পর ঘন্টা সময় দিত, সেই চুলগুলো এখন রুক্ষ আর জট পাকানো। কোনো পরিপাটি ভাব নেই। সযত্নে অযত্নে সেগুলো মুখ আর কপালে পাগলের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। ডিহাইড্রেশন আর মানসিক উত্তেজনা তার ছোঁচগুলো শুকিয়ে ফেটে গিয়েছে। প্রাণহীন সেই ছোটে এখন আর হাসি লেশমাত্র নেই। এনির এই বিধ্বস্ত রূপটি চোখে পড়তে আরিশ মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তার দৃষ্টি এনির উপর স্থির থাকে, কিন্তু মন যেন মানতে চায় না ইনি এমন হতে পারে। যে মেয়েটিকে সে এতদিন সংযত, স্থির ও আত্মনিয়ন্ত্রিত হিসাবে চিনে এসেছে, এই ভাঙাচোরা অস্থির অভাব তার সঙ্গে কোনোভাবেই মেলে না। এনি আরিশের দিকে তাকিয়ে কেঁদে ওঠে।